ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা মিসলেনিয়াস 2024-এর পিওয়াইকিউ এর যত অ্যারিথমেটিক আছে সমস্ত কোশ্চেনগুলোর সলিউশন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আগের দিন ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা এই যে 45 নম্বর কোশ্চেন, মানে এই কোশ্চেনটা পর্যন্ত আমি সলিউশনটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম বা দেখিয়েছিলাম যে কীভাবে করতে হয় এগুলো। তো আজকে আমরা এর পরে যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ বাকি যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করছি বা তোমাদের সামনে দেখাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে, তোমরা কাজে লাগাতে পারবে তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এটা রিকোয়েস্ট। চলে আসছি, দেখো নেক্সট কোশ্চেন বা আমাদের পরের কোশ্চেনে কী আছে। দেখো বলছে যে কি না, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে দেখো এ আর বি এই এদের টাকার অনুপাত কত? এ ইস টু বি, এই টাকার ভাগটা হচ্ছে কত অনুপাতে? 9:11 অনুপাতে। এখন এ আর বি এর মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা। তাহলে এখানে দেখো এর ভাগ কত? 9, আর বির ভাগ কত? 11। তাহলে 9 আর 11 মোট হচ্ছে 20 ভাগ। এই 20 ভাগের পরিমাণ হচ্ছে, যদি 100 টাকা হয়, তাহলে 1 ভাগের পরিমাণ কত হবে? নিশ্চয়ই 20 দিয়ে 5 কুড়িতে 100, তাহলে 1 ভাগের পরিমাণ হচ্ছে 5 টাকা। তাহলে অরিজিনালি নয় এর ভাগ ছিল 9 ভাগ, তাহলে অরিজিনালি এর কত টাকা ছিল? 5 9, 9 × 5, তার মানে হচ্ছে 45 টাকা। তাহলে এখানে হচ্ছে 45 টাকা। আর বি এর ভাগ ছিল 11 ভাগ, তাহলে 11 × 5, টোটাল হচ্ছে 55 টাকা। তাহলে এর ভাগ হচ্ছে 45 টাকা, বির ভাগ হচ্ছে 55 টাকা। তাহলে প্রাপ্ত টাকার পরিমাণ যেটা আমাদের কি বলেছে, তাহলে অপশান বিতে আছে, দেখো। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে? বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। সবার প্রথমে হচ্ছে 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যাকে হতে হয়, তাহলে সেই সংখ্যাটা নিশ্চয়ই ওদের লসাগু হবে, ঠিক আছে, গসাগু নয়, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমাদের কাজ হবে, এই যে 12, 16 এবং 28 আছে, এই তিনটে সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো লসাগুটা আমরা করছি প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 2 দিয়ে করো, 2 দিয়ে আবার গেলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তাহলে আমাদের লসাগু কত আসছে? 2 × 2 × 3 × 4 × 7। তাহলে এটা করলে আসছে কত? দেখো 2 দুগুণে 4, 3 4 12, 4 বারে 48, 48 × 7, 7 8 56, 6 হাতে 5, আর হচ্ছে 7 দিয়ে 4 সাথে 28 আর 5 32। তার মানে 28, কত আসছে? হ্যাঁ, 33, 336, ঠিক আছে। তাহলে 336 হচ্ছে। তাহলে এবার বলছে, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, অর্থাৎ আমরা যদি 336-এর সঙ্গে 1 যোগ করি, তাহলে সংখ্যাটা আমাদের দাঁড়াচ্ছে কত? 337, অর্থাৎ 337। তাহলে এবার দেখো প্রশ্নটা এবার পড়ো, কত সহজ হয়ে যাবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে। আমাদের যদি ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা 337 নিই, তাহলে 337 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 336। তাহলে সেই 336টা এমন সংখ্যা যেটা হচ্ছে 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 337। তাহলে অপশান কোথায় আছে? অপশান ডি এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে। তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? বেশ ভালো কথা। দেখো এই ধরনের অঙ্ক কীভাবে করি? আমরা এইভাবে করি। দেখো এ একা কত দিনে করছে? এ একা 9 দিনে করতে পারে। বি একা কত দিনে করতে পারে বলেছে? বি একা 6 দিনে করতে পারে। এবার বলছে এ আর বি তো করছে, এ আর বি তো কাজটা শুরু করলো, তাদের সঙ্গে যদি সি এসে যোগ দেয়, তাহলে এরা 3 জনে কাজটা কত দিনে করতে পারবে? 3 দিনে করতে পারবে। দেখো এবার দেখো 9, 6, 3 এদের লসাগু কত? 9, 6 এবং 3 এদের লসাগু হচ্ছে 18। তাহলে 18কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, এটা 2 হচ্ছে। 6 দিয়ে যদি 18কে ভাগ করি, এটা হচ্ছে 3 হচ্ছে। আর 3 দিয়ে যদি 18কে ভাগ করি, তাহলে এটা 6 হচ্ছে। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা। আর এটা হচ্ছে মোট কাজের পরিমাণ, ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হচ্ছে 18। তাহলে দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে, সিঙ্গেল এফিসিয়েন্সি হচ্ছে 2 এফিসিয়েন্সিতে কাজ করে। আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে 3 এফিসিয়েন্সিতে কাজ করবে। তাহলে এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত হবে? 3 আর 2 কত হবে? 5 হবে। তাহলে এ আর বি মোট 5 এফিসিয়েন্সিতে কাজ করবে।
এবার দেখো এ প্লাস বি প্লাস সি এই তিনজনে মিলে যখন কাজ করছে তখন এদের এফিসিয়েন্সি হচ্ছে 6, তাহলে এদের মধ্যে থেকে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, ঠিক আছে। এখন সি যদি এক এফিসিয়েন্সিতে কাজ করে, মোট কাজ হচ্ছে 18, ঠিক আছে, তাহলে ওর সময় লাগবে কত? 18কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে 18, তাহলে সি একা কাজটা যদি করতে পারে তাহলে সি একা একা কত দিনে সম্পন্ন করতে পারবে? 18 দিনে। বুঝতে পারলে? অপশান ডি এখান থেকে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, একটি বাগানে বলেছে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? মানে একটা বাগান আছে, এরকম বলছে যে এই বাগানে যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ঠিক ততগুলো করে চারা আছে, অর্থাৎ স্কোয়ার হবে। যদি এরকম দুটো সারি থাকে তাহলে প্রত্যেকটা সারিতে দুটো করে চারা থাকবে, ঠিক আছে। যদি তিনটে সারি থাকে তাহলে তিনটে সারিতে প্রত্যেকটা সারিতে তিনটে করে চারা থাকবে, ঠিক আছে। যদি চারটে সারি থাকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সারিতে কটা থাকবে? চারটে করে গাছ থাকবে, চারা গাছ থাকবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কোয়ারের কনসেপ্ট, বর্গর কনসেপ্ট, সবসময় বর্গ হবে। কিন্তু আমাদের দেখো মোট চারার সংখ্যা কত আমাদের বলেছে? 127। তাহলে 127 এখান থেকে বলেছে এই পুরো বাগানটাকে যখন পুরো এরকমভাবে এই সিরিজে, অর্থাৎ যতগুলো সারি থাকবে তত প্রত্যেকটা সারিতে ততগুলো গাছ থাকবে, এইভাবে পুরো বাগানটা যখন গাছ দিয়ে লাগানো হয়ে গেল গাছ, তখন বললো হচ্ছে 6টা গাছ অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে এই 6টা গাছটাকে আমরা যদি বিয়োগ দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা একটা বর্গ সংখ্যা হবে, সেটাই সারির সংখ্যা বা প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা। তাহলে সেটা হচ্ছে 121, আর 121-এর বর্গমূল আমরা কত জানি? 121-এর বর্গমূল হচ্ছে 11, অর্থাৎ প্রত্যেকটা সারিতে যদি 11টা করে গাছ লাগায় এবং 11টা সারি থাকে, তাহলে 11 মোট হচ্ছে 121খানা চারা গাছ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এখান থেকে বাগানে কতগুলো সারি আছে সেটার পরিমাণ হচ্ছে অপশান সি থেকে পাবো, অর্থাৎ 11টা। বুঝতে পারলে? খুব সিম্পল, একদম সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? দেখো রবি আছে, আর কি আছে? মধু আছে। এদের বইয়ের অনুপাত কত? এদের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। এবার দেখো 6খানা বই যখন ক্রয় করছে, কে ক্রয় করছে? মধু ক্রয় করছে। তাহলে আমরা সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি যে রবির কাছে থাকা যে বই আছে তার পরিমাণ হচ্ছে 2x, আর মধুর কাছে যে বই আছে তার পরিমাণ হচ্ছে 3x। এবার দেখো, এবার মধু হচ্ছে কতগুলো বই কিনেছে? 6খানা বই কিনেছে। তাহলে মধুর কাছে ছিল হচ্ছে 3x খানা বই, সে যদি 6টা বই কেনে তার কাছে বই হবে কত? 3x + 6। এইবার এটা কেনার ফলে বলছে রবি আর মধুর বইয়ের অনুপাতটা হবে কত? 1:3। অর্থাৎ রবির বই কত? 2x, তার সঙ্গে যদি মধুর বইয়ের অনুপাত করি সেটা হচ্ছে 1 এর সঙ্গে 3-র অনুপাত যা হবে তাই এটা। তাহলে এখান থেকে এক্সের মান পাবো, এবং বই আমাদের বলেছে রবি আর মধুর প্রথমে কয়টি করে বই ছিল, অর্থাৎ 2x এবং 3x-এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে সবার প্রথমে আমাদের কি লাগবে? আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে কত? 3 দুগুণে 6x সমান সমান হচ্ছে 3x + 6। তাহলে 6x থেকে 3x বাদ দাও, তাহলে সমান সমান 6, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3x = 6। তাহলে x = কত হবে? x = 2। তাহলে রবির কাছে প্রথমে কতগুলো বই ছিল? x এর মান যদি 2 হয় তাহলে 2x এর মান হচ্ছে 4, আর x এর মান 2 হলে 3x এর মান হচ্ছে 6। তাহলে রবি আর মধুর কাছে প্রথমে কয়টি করে বই ছিল? 4টি আর 6টি। তাহলে কোথায় আছে 4টি আর 6টি? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এভাবে পরীক্ষায় অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দুইটি সংখ্যার অনুপাত 5:13। যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত? এটা আমার যে গসাগু লসাগুর প্লেলিস্ট আছে সেখানে আমি এই গসাগু লসাগুর অঙ্কটা করিয়ে দিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:3, অর্থাৎ সংখ্যা দুটোর অনুপাত 5:3 না, সরি 13। এবার বলছে যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কত? আচ্ছা, সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 5 আর 5:13। তাহলে আমরা যদি ধরে নিই যে একটা সংখ্যা হচ্ছে আমাদের 5x আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত হচ্ছে 13x। তাহলে এখান থেকে দেখো এই দুটো সংখ্যা যেহেতু 5 এবং 13 এরা পরস্পর কি হচ্ছে? মৌলিক সংখ্যা, এবং এদের মধ্যে একমাত্র সাধারণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে সবথেকে বড় সাধারণ সংখ্যা, সেটা হচ্ছে x হবে, এবং এক্সটাই হবে তাদের কি? তাহলে গসাগু। অর্থাৎ x এর মান আমাদের বলে যে গসাগুর মান 11, তাহলে x এর মান হচ্ছে আমাদের 11। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 5x, মানে 5 11 55।
আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত হচ্ছে 13 ইন্টু এক্স মানে হচ্ছে 143, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো আমাদের কত আছে 55 আর 143। অপশান কোথায় আছে? অপশান বিতে আছে, ঠিক আছে। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য হবে 80 মিটার। দেখো কী করে করবো এই ধরনের ট্রেনের অঙ্ক, খুব সোজা। আমরা জানি যে কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজ বা কোনো সেতু বা অতিক্রম করে, ঠিক আছে, তখন সেটা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য আছে আমাদের 80 মিটার, ঠিক আছে। আর 100 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তাহলে ট্রেনটা মোট কত মিটার অতিক্রম করবে? 80 প্লাস 120 অর্থাৎ 200 মিটারটা অতিক্রম করবে ট্রেন। এখন ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বলেছে হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমরা কী করি, 72কে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে 72কে 18 দিয়ে কাটলে 4×18 72, অর্থাৎ 4×5 আমাদের 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 20 মিটার যেতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে ট্রেনটা অতিক্রম করবে কত? ট্রেনটা আমি বলেছি 200 মিটার অতিক্রম করবে। তাহলে 20 মিটার যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে 200 মিটার যেতে সময় লাগবে কত? 200/20 মানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের ওই যে 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রমে ট্রেনের দৈর্ঘ্য মানে 80 মিটার দৈর্ঘ্যের ট্রেনের সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড। অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পরে প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে? দেখো এখানে কি আছে, আমি একটা সুন্দর ছবি আঁকছি এখানে। দেখো এখানে বলেছে এই জায়গার থেকে ধরো একটা প্রথম ট্রেনটা স্টার্ট করেছে আর এখান থেকে দ্বিতীয় ট্রেনটা স্টার্ট, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা এদিক থেকে এদিকে আসছে, এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো ট্রেনটা কত, এদের মাঝের দূরত্বটা বলেছে কত? 120 কিলোমিটার, ঠিক আছে, 120 কিলোমিটার। এবার দেখো বলেছে ট্রেনটা অধিক গতিসম্পন্ন ট্রেনটা 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে এই ট্রেনটা বলছে 40 মিনিট যাচ্ছে। আচ্ছা 40 মিনিট, 40 মিনিট মানে কত ঘন্টা? 40/60, 60 দিয়ে ভাগ করতে হবে, 40/60। আচ্ছা তাহলে এই ট্রেনটা যদি 40 মিনিট চলে অর্থাৎ 40/60 এত ঘন্টা চলে, তাহলে 1 ঘন্টা যেতে 1 ঘন্টা যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে এত ঘন্টায় যাবে কত? নিশ্চয়ই 40 কিলোমিটার যাবে, ঠিক আছে। অর্থাৎ 40 কিলোমিটার গেল, ধরো এই পর্যন্ত 40 কিলোমিটার। তাহলে এই 40 কিলোমিটার যাওয়ার পরে এই ট্রেনটা স্টপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইবার বলছে যে অপর ট্রেনটি কতক্ষণ পরে প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে। তাহলে এই যে 40 মিনিট গেল, ঠিক আছে, তাহলে এখানে বাকি থাকবে কত? বাকি থাকবে আমাদের এই যে 80 কিলোমিটার। তাহলে এই 80 কিলোমিটারকে আমাদেরকে অতিক্রম করে আসতে হবে এই ট্রেনের গতিবেগ কত? এই ট্রেনের গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে, তার মানে এই ট্রেনটা তো এই দাঁড়িয়ে যাচ্ছে যেখানে, এখানে এসে এই ট্রেনের সঙ্গে সাক্ষাৎ করবে, তাই না? তাহলে এটা হচ্ছে গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 30 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 80 কিলোমিটার যেতে অতিক্রম করতে সময় লাগে কত? 1 ঘন্টা, মানে 80/30 এত ঘন্টা, ঠিক আছে। ঘন্টাকে যদি মিনিটে করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 30 দিয়ে গুণ করলে 2, অর্থাৎ 180 ইন্টু 2 মানে হচ্ছে 160 মিনিট, ঠিক আছে। তাহলে আমরা পেলাম যে অপর ট্রেনটা কতক্ষণ পরে ট্রেনটার সঙ্গে মিলিত হবে, অর্থাৎ 160 মিনিট পরে গিয়ে। তাহলে অপশান এতে আছে 160। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কি না? দেখো খুব সুন্দর বলছে ট্রেনটার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। এই অধিক গতিবেগ সম্পন্ন যে ট্রেনটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা 40 মিনিট যাওয়ার পর দাঁড়িয়ে যাচ্ছে এখানে। তাহলে বাকি 40 মিনিটে কতটা দূরত্ব গেছে? 40 মিনিটে এটা 40 কিলোমিটার দূরত্ব যাবে, ঠিক আছে। এই 40 কিলোমিটার টোটাল দূরত্ব আমাদের 120 কিলোমিটার। তাহলে এটা যদি 40 কিলোমিটার দূরত্ব যায় তাহলে এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে 80 কিলোমিটার। তাহলে এই 80 কিলোমিটার নিশ্চয়ই 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটা এই 80 কিলোমিটার অতিক্রম করবে তখন এসে এই ট্রেনটার সঙ্গে মিলতে হবে। তাহলে সেটার থেকে আমরা টাইমটা বের করলাম। 30 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 80 কিলোমিটার যেতে সময় লাগবে কত ঘন্টা? 80/30 এত ঘন্টা। সেটাকে আমরা মিনিটে কনভার্ট করলাম 60 দিয়ে গুণ করে।
তাহলে আমাদের হলো 160 মিনিট। অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, উপরের কোনোটি নয়। আচ্ছা, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যাগুলো হচ্ছে সাধারণত রুট দিয়ে থাকে, ঠিক আছে। √2, যেমন √3, -√2, -√3, এরকম -√2, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, সেইগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখো দুটো অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, হ্যাঁ হতে পারে। যেমন √2 যদি করি, √2 + √3 এটা যদি করি, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই কী হচ্ছে, এই সংখ্যাটা দুটো অমূলদ সংখ্যা যোগ করেছি, সেটা অমূলদ সংখ্যা পেয়েছি, ঠিক আছে, তাহলে এ হতে পারে। দেখি বাকি কোশ্চেনগুলো। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। আচ্ছা, দুইটি অমূলদ সংখ্যা ধরো √2 আর -√2 যদি যোগ করি, তাহলে কেটে গিয়ে আমাদের দাঁড়াবে কত? 0, এবং 0টা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা, অর্থাৎ 0/1 এটা লেখা যায়। তাহলে একবার কী আছে, একবার দেখো √2 আর √3 যোগ করেছি, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করে আমরা অমূলদ সংখ্যা যেরকম পাচ্ছি, দুটো অমূলদ সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা মূলদ সংখ্যাও পাচ্ছি। তাহলে এই কথাটা আমরা কখনোই বলতে পারি না যে দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। সুতরাং বি আমাদের ভুল। এবার দেখো দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয় বলেছে, ঠিক আছে। কারণ দুটো অমূলদ সংখ্যা যদি যোগ করি, ঠিক আছে, সবসময় কি অমূলদ সংখ্যা হবে? সবসময় অমূলদ সংখ্যা হবে না। তাহলে এই কোশ্চেনটা ঠিক আছে, তাহলে এই অপশানটাও ঠিক আছে, অপশান সিও ঠিক আছে। তাহলে আমাদের কি আছে, উপরে ডিটা হবে না। তাহলে অপশান এও হতে পারে আমাদের অ্যান্সার, অপশান সিও হতে পারে অ্যান্সার, ঠিক আছে। তাহলে দুটো অ্যান্সারই পসিবল, ঠিক আছে। দেখে নিও কী আছে পিএসসি, মানে অ্যান্সারে কী আছে দেখে নিও। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, কিনেছে কত টাকা? 115 টাকা কেজি দরে। তাহলে যদি ওকে 20% লাভ পেতে হয়, 20%, তাহলে ওকে বিক্রি করতে হবে কত? 120/100, এত। তাহলে এখানে শূন্য কাটো, শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 দিয়ে 5 23 হচ্ছে 115, 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 × 23 এটা করলে হচ্ছে 318 8, হাতে 1, 6 × 12 আর 1 13, 138। তাহলে 20% লাভ পেতে হলে চাইলে ওকে ওই ব্রয়লার মুরগিটা 138 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে হবে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুবই সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। কোনো কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে এখানে কি আছে, বার্ষিক সুদের হারটা দেওয়া আছে, আর আমাদের 6.14 এত পার্সেন্ট, সেটা করলে দাঁড়াবে 4 6 25, আর এখানে 25/4 এত পার্সেন্ট। আমাদের কি বলেছে, কোনো বছরে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ আসলটা সুদের সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ I = P, ঠিক আছে, ইন্টারেস্ট হচ্ছে আসল। তাহলে দেখো আমাদের যে সূত্র আমরা জানি I = PTR/100, এই সূত্র থেকে আমরা কী পাচ্ছি, পি আর আই যেহেতু সমান, তাহলে দুটো দুটো ভ্যানিশ, তাহলে TR হচ্ছে 100, তাহলে এখান থেকে সময়টা পাবো কত, 100/R, মানে হচ্ছে 100, আর এর মান কত, আর এর মান 25/4, তাহলে 100 × 4/25, 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে 4 4 16, তাহলে আমাদের অ্যান্সার আসছে 16 বছর। অপশান সি আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো মূলদ সংখ্যার মান বলছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনোটিই নয়। আচ্ছা, মূলদ সংখ্যাগুলোকে কীভাবে লেখা হয়? p/q আকারে লেখা হয়। যেমন আমি মূলদ সংখ্যার এক্সাম্পল নিচ্ছি, দেখো উদাহরণ নিচ্ছি। যেমন 1-এর 3 এটাও একটা মূলদ সংখ্যা। আবার যদি বলা হয় যে 2-এর 5 এটাও একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এই মূলদ সংখ্যাটা কীভাবে, এই মূলদ সংখ্যাটা যখন আমরা লিখব, এটাকে হবে 0.3333 মিলবে না, এবং এটাকে সেজন্য আমরা কী করি, 0.3 3-এর মাথায় ফোঁটা বসিয়ে দিই, যেটাকে আমরা পৌনঃপুনিক বলি, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক। অর্থাৎ 2/5 এটা করলে দাঁড়াবে, এটা কিন্তু ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ 0. কত হবে, 4। তাহলে একটা যখন মূলদ সংখ্যাকে আমরা যদি কী করছি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আবৃত দশমিক বলা হয় এইগুলোকে, অর্থাৎ একই সংখ্যা বারবার করে রিপিট হচ্ছে, আর এটা কিন্তু আবৃত দশমিক নয়, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আমাদের কী আছে, মূলদ সংখ্যার মান আমরা যেরকম আবৃত দশমিকে প্রকাশযোগ্য করতে পারছি, আবার আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়। তাহলে আবৃত দশমিকে প্রকাশযোগ্য এটা হতে পারে
আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা ঠিক নয়, কারণ আবৃত দশমিকে তো প্রকাশযোগ্য, আমরা তো এই যে প্রকাশ করে দেখালাম এখানে, তাহলে বি এরটা ভুল। সি এর বলেছে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, না সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, কারণ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি মিলে যাচ্ছে, সর্বদাই হবে না আবৃত দশমিকে, ঠিক আছে। যে ধরনের সংখ্যাগুলো মিলবে না বা সংখ্যা বারবার করে রিপিট হবে, ঘুরে ফিরে একই সংখ্যা চলে আসবে, সেগুলো হচ্ছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, বাকিগুলো নয়। তাহলে সিও হবে না আর ডি তো হবে না, তাহলে শুধুমাত্র আমাদের একটা অপশানই পড়ে থাকলো, অপশান এ যেটা আছে, তাহলে সেটা আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। বুঝতে পারলে কিনা দেখো। চলে আসছি পরের কোশ্চেনে। নেই, এই কটাই ছিল 2024-এ। তাহলে আমাদের অ্যারিথমেটিকের আগে একটা ভিডিও দিয়েছি, আর এই ভিডিওর মাধ্যমে অ্যারিথমেটিকের যতগুলো কোশ্চেন ছিল টোটাল 2024 সালে আসা প্রিলিমস পরীক্ষায়, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।